নমস্কার, আমার নাম শুভধর। স্যাটারডে স্টোরিজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের এই ভিডিওটি করা শুধুমাত্র বর্তমান ইউটিউবের ডিমনিটাইজেশন পলিসির জন্য। আমাদের এই কন্টেন্ট নির্মাণে কোনো ধরনের যান্ত্রিক বা এআই এর ব্যবহার করা হয়নি, পুরোটাই মানুষের দ্বারা তৈরি। শুনতে থাকুন স্যাটারডে স্টোরিজ। খবরের কাগজটা সরিয়ে রাখলাম। পুরোটাই এটা ওটা অপ্রয়োজনীয় খবরাখবরে ভর্তি। ব্যোমকেশ যেমনটা করে থাকে, পাত্রপাত্রীর বিজ্ঞাপন থেকে শুরু করে জমি জমা বিক্রি সবটাই পড়ে থাকে। ওরকমটা করা আমার দ্বারা একেবারেই অসম্ভব। ঘরে একলা বসে। ব্যোমকেশ এখন বাড়িতে নেই। রাখালবাবুর ডাকে একটু লাল বাজারের দিকে যেতে হয়েছে। পুটিরাম, আমাকে এক কাপ চা দিয়ে যেও তো। সকাল থেকে এখনো পর্যন্ত 2 কাপ চা শেষ করেছি, তাও আরেকবার হলে মন্দ হয় না। চা জিনিসটা হচ্ছে বাঙালিদের কাছে একটা অব্যর্থ ওষুধের মতো। মন খারাপ থেকে মাথা ব্যথা সবেতেই সমানভাবে কাজ দেয় এই ঔষধি। পুঁটিরাম সবে চাটা টেবিলে রেখে গেছে, আমি এখনো ওটায় চুমুক দিয়েছি কি দিইনি, বাইরের কলিং বেলটা বেজে উঠল। এক অপরিচিত ব্যক্তির দেখা পেলাম। যথাসম্ভব ব্যোমকেশেরই কোনো মক্কেল হবে। মধ্যবয়সী এক ভদ্রলোক। আমি ওনাকে ভিতরে এনে বসালাম। ভদ্রলোক ধন্যবাদ জানিয়ে একটা চেয়ার টেনে নিয়ে বসলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও যখন ওনার থেকে কোনো উত্তর আসলো না, আমি আগ বাড়িয়ে জিজ্ঞাসা করলাম, কিছু দরকার ছিল কি? হ্যাঁ, ব্যোমকেশ বক্সী এখানেই থাকেন তো? আপনি কি অজিতবাবু? একদম। ব্যোমকেশ একটা কাজে বাইরে আছে, আমাকে বলতে পারেন আপনার দরকার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বলছি যে একটু জল পাওয়া যাবে কি? এই দেখুন, আমি একদমই ভুলে গিয়েছিলাম। পুঁটিরামকে এক গ্লাস জলের কথা বলে এলাম। ও রান্নাঘরেই ছিল। একটু পরে একটা কাঁচের গ্লাসে জল দিয়ে গেল ভদ্রলোককে। এক নিঃশ্বাসে জলটা শেষ করে উনি যেন কিছুটা ধাতস্থ হলেন। আমি অর্ণব গুপ্ত, বর্ধমান থেকে আসছি। একটা জিনিস চুরি যাওয়ার ব্যাপারে আমি ব্যোমকেশবাবুর কাছে এসেছিলাম। কি চুরি হয়েছে? মানে এতটা রাস্তা পার করে এসেছেন যখন, জিনিসটা নিশ্চয়ই খুব মূল্যবান। হ্যাঁ, একটা পুঁথি। কিসের পুঁথি বলুন তো? মানে কি করে হলো চুরিটা, সমস্তটাই খুলে বলুন না। মনে মনে খুব হাসি পেল। যেভাবে ব্যোমকেশের নকল করে কথাবার্তা বলছি, ব্যোমকেশ দেখলে হয়তো রহস্য করে বলতো, না অজিত, তুমি এভাবে আমার চাকরিটা না খেয়ে ছাড়বে না দেখছি। ঘটনাটা তাহলে প্রথম থেকেই বলা যাক। পুঁথিটা আমাদের দেশীয় নয়, আর লেখার লিপিও অচেনা। যাদের জাদুবিদ্যা কিংবা জ্যোতিষশাস্ত্রে বিশেষ অভিরুচি আছে, ওদের মাঝে এগুলো খুবই জনপ্রিয়। আর কালো বাজারেও এর মূল্য বেশ ভালোই। আচ্ছা, এগুলো মানে কতগুলো পুঁথি আছে এরকম? অর্ণববাবু ওনার পাঞ্জাবির পকেট থেকে একটা ছবি বার করে আনলেন। এই রকম মোট 12টা পুঁথির কথা জানা যায়, যার মধ্যে 3টে পুঁথি আমার কাছে ছিল। এই যে ওগুলোর ছবিটা আমি সাথেই এনেছিলাম। বলে আমার হাতে একটা ছবি ধরিয়ে দিলেন। হ্যাঁ, দেখে তো যথেষ্টই প্রাচীন মনে হচ্ছে এটাকে। পুঁথিগুলোর লেখাগুলোর সাথে মিশরীয় লিপির একটা মিল আছে বলতেই হবে। আচ্ছা, এগুলো কি মিশরীয় পুঁথি? না, গ্রিক পুঁথি। এই 3টের মধ্যে বর্তমানে আমার কাছে একটা পুঁথি আর অবশিষ্ট আছে। চুরিটা ঠিক কিভাবে হয়েছিল বলুন তো? ঘটনাটা হলো গত পরশুর কথা। একজন ভদ্রলোক আর তার ভাইপো পুঁথিগুলো দেখতে আসে। আমার বাড়ি নানা রকম অ্যান্টিকে পরিপূর্ণ। মাঝে মধ্যেই এরকম অনেকেই আসে সেসব দেখতে। তো আমি ওগুলো দেখতে গিয়েই খেয়াল করি যে ওই দুটো খোয়া গেছে। এখন কে চুরি করলো, কখন করলো, সেসব তো আমি কিছুই বলতে পারবো না। এখন আমি চাই যে ব্যোমকেশবাবু ওই পুঁথি খোঁজার ভার নিক, আর ওই দুটোর খোঁজ পাওয়া গেলে আপনাকে ভাবতে হবে না। আর ব্যোমকেশবাবুকে খুশি করার দায়িত্ব আমার। বুঝলাম। না, এবারেও বেশ অবস্থাপন্ন মক্কেলি পেয়েছে ব্যোমকেশ। আচ্ছা বেশ, আমি ব্যোমকেশকে বলবো আপনার এই কেসটার ব্যাপারে। ওকে ফোন করে নিতে বলবো না হয় আপনাকে? অর্ণব গুপ্ত চেয়ার ছেড়ে উঠে বললেন, ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। ব্যোমকেশবাবুকে একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ,
আর টাকা পয়সা নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই আপনার, ওটার অভাব পড়বে না। আমি একটু সম্মতিসূচকভাবে হেসে ভদ্রলোককে বিদায় জানালাম। ভদ্রলোক ওনার কার্ড সহ পুঁথিগুলোর ছবিটা রেখে প্রস্থান করলেন। এটা তো নিশ্চিত যে ভদ্রলোক যথেষ্টই ধনী এবং সাথে সাথে অসম্ভব অহংকারীও, কারণ ওনার প্রত্যেকটা কথাতেই ওনার এই অহংকার ভাবটা মাঝে মাঝেই ফুটে ওঠে। এদিকে ভর সন্ধেবেলায় ব্যোমকেশ বাড়ি ঢুকল। হ্যাঁ, রাখালবাবুর কেসটার সমাধান হয়ে গেছে। সত্যবাবুকে নিজের ভাইপোকেই খুন করেছিল দেখা গেল শেষে। ভাবা যায়। ব্যোমকেশকে বললাম অর্ণব গুপ্তর পুঁথি চুরির কেসটার কথা। ব্যোমকেশ বলল, বলো কি, বাড়ি থেকে মহামূল্য পুঁথি চুরি হলো, কিন্তু চোর একটা পুঁথি রেখে অন্য দুটো পুঁথি বগলদাবা করে উধাও হলো। যে বেশ মনোরম প্রকৃতির চোর, তা তো বলতেই হচ্ছে অজিত। এরকমটাই তো বললেন অর্ণববাবু। এবার অর্ণববাবুর বলা কাহিনীর সমস্তটাই ব্যোমকেশকে বললাম। ব্যোমকেশ বলল, হ্যাঁ, তা পুঁথিগুলো সব কি এক জায়গাতেই রাখা ছিল? ওর মধ্যে থেকে চোর বেছে বেছে দুটো পুঁথি নিয়ে গেছে, না চুরি হওয়া পুঁথিটা অন্যত্র রাখা ছিল বলে চোরে ওঠার সন্ধান পায়নি? এই রে, এই রে, এটা তো জিজ্ঞাসা করা হয়নি। ওটা তো একটা ছোট্ট ঘটনা মাত্র ব্যোমকেশ। আচ্ছা ধরছি আমি যদি ওটা জিজ্ঞাসা করেই না হয় নিতাম, কিন্তু এতে কী বা হতো? কেসটাই কি আদৌ কিছু হেরফের হতো? তা কিছুটা অবশ্য হেরফের তো হতোই। কীরকম? ব্যোমকেশ একটু ভেবে উত্তর দিল। যেমনটা বললাম, ধরো অজিত, একটা পুঁথি অন্যত্র রাখা ছিল, তাই চোর হাতের কাছেরটা নিয়ে পলায়ন করেছে, এমনটাই হয়ে থাকে। তাহলে এর অর্থ কি হচ্ছে? এর আবার কি অর্থ থাকবে? চোর চুরি করেছে, এর থেকে বেশি আর কি। সে তো অবশ্যই, কিন্তু কেন চুরি করেছে? চুরি কেন করবে আবার? অর্থের জন্য, এছাড়া আর কি হতে পারে? হ্যাঁ, অর্থের কারণেই চুরিটা করা হয়েছে, ওটাই বোঝা যাচ্ছে ঘটনা থেকে। কিন্তু কিন্তু যদি এরকমটা হয়ে থাকে, 3টি পুঁথি ওখানে বর্তমান ছিল, কিন্তু ওগুলোর মধ্যে থেকে চোর বেছে বেছে 2টো পুঁথি নিয়ে গেল। এদিকে অর্ণব গুপ্তর তোমাকে বলা কথা অনুযায়ী প্রত্যেকটা পুঁথি ছিল বেশ দামি। তাহলে অজিত, এর অর্থ কি হতে পারে? আমি বেশ অবাক হয়ে গেলাম। সত্যিই তো, এটা তো ভেবে দেখা হয়নি। বললাম, এর অর্থ চোর অর্থের জন্য চুরিটা করেনি, চুরিটা করেছে নিছকই ওই দুটো পুঁথির জন্য, তাই তো? একদম। আর আমার বিশ্বাস কি জানো অজিত, এই চুরিটা চোর নিজের কোনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্যই করেছে। নিছক ও দুটো বেচে অর্থলাভের উদ্দেশ্য অন্তত চোরের ছিল না। কেন বলো তো? এরকমটা মনে করার কোনো কারণ? অর্ণব গুপ্ত উনি বলেছিলেন যে ওনার অ্যান্টিকের খুব শখ, অর্থাৎ নিশ্চয়ই ওনার এই পুঁথিগুলোর সাথে আরও অনেক অ্যান্টিক জিনিসও রাখা ছিল, এবং সেগুলিও খুব কম দামি হবে না খুব সম্ভব। আর অর্ণববাবু কি অন্য কিছু চুরি হওয়ার কথা বলেছিলেন তোমায়? নিশ্চয়ই নয়। অর্থাৎ চোর অতগুলো মূল্যবান জিনিসের মধ্যে হতে কেবলমাত্র ওই দুটো পুঁথি নিয়ে গিয়েছে। আচ্ছা, এই ব্যাপার তাহলে। ও হ্যাঁ, ভালো কথা। কেসটা তুমি নিচ্ছ তো? একদম। তার বলতে, হাতের লক্ষ্মীকে কখনোই পায়ে ঠেলতে নেই যে অজিত। অর্ণববাবু ওনার ফোন নাম্বার দিয়ে গেছেন, এই নাও ওনার কার্ডটা। পরের দিন সকালবেলা ব্যোমকেশ অনেক আগেই প্রস্তুত, শুধুমাত্র আমার জন্যই অপেক্ষা করতে হচ্ছে ওকে। আমরা আজই রওনা দিচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে। কেন জানি না মনে হচ্ছে এই কেসটা ব্যোমকেশের যথেষ্টই মনে ধরেছে। কাল অর্ণববাবুর থেকে বর্ধমান যাওয়ার নিমন্ত্রণ পাওয়ার পর আজই যাত্রা। আমি ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ব্যোমকেশ, এই কেসটায় তোমার আগ্রহটা একটু বেশি মনে হচ্ছে, কারণটা ঠিক কী বলো তো? না, সেরকম কোনো আলাদা কারণ নেই। বুঝলে অজিত, কেন জানি না এই পুঁথির ব্যাপারটায় বেশ একটা টানের ভাব অনুভব করছি কাল থেকে। ওই পুঁথিটা অকারণেই আমাকে আকর্ষণ করছে যেন। কাল ফোনে আর নতুন কিছু জানতে পারলে? হ্যাঁ, তবে ওটা সেরকম বিশেষ কিছুই নয়। আচ্ছা তাও শুনি না হয় সেটা। আমার ধারণা ঠিকই ছিল অজিত। ওই 3টে পুঁথি এক জায়গাতেই রাখা ছিল, আর অন্য অ্যান্টিক দামি জিনিসপত্রের সঙ্গে। অর্থাৎ চোর টাকার জন্য চুরিটা করেনি, অন্য কিছু স্বার্থ আছে ওর পিছনে। ব্যোমকেশকে কথাটা শেষ করতে না দিয়েই বলে উঠলাম, একদম একদম। তবে কি জানো, মানুষের স্বার্থ বেশিরভাগ সময় কোনো না কোনোভাবে বেশ অর্থের সাথে সংযুক্ত থাকে। আজ রাস্তাঘাট বেশ ফাঁকাই ছিল বলা যায়। বহুদিন হলো এরকম ফাঁকা রাস্তার দেখা পাওয়া যায়নি কলকাতায়।
অন্তত এই চৌমাথার মোড়ের কাজটায় তো নয়ই। আমাদের ট্যাক্সিটা হ্যারিসন রোড থেকে রওনা দিল সরাসরি হাওড়া। মিনিট 15-র মধ্যেই পৌঁছে গেলাম। এবার এখান থেকে ট্রেনে একেবারে বর্ধমান। বেশ অনেকক্ষণেরই যাত্রাপথ। বেলা প্রায় 12টা নাগাদ ট্রেন ছাড়ল। ব্যোমকেশ বলল, মাস্টারমশাইয়ের কাছে গিয়েছিলাম কাল। কার কথা বলছো বলো তো? সুরেন্দ্র বসাকের কথা কি? একদম। জানোই তো, সুরেন্দ্রবাবু ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে প্রবল ভালোবাসেন। আমার ধারণা ছিল কেউ কিছু বলতে পারলে উনিই পারবেন। হলেও তাই। পুঁথিগুলোর সম্বন্ধে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গেল অজিত। কিরকম? পুঁথিগুলো গ্রিক পুঁথি। তুমি থিয়া কাতসারোসের নাম শুনে থাকবে কি? না। না শোনারই কথা অবশ্য। সময়টা যখন গ্রীষ্মে দর্শনের যখন স্বর্ণযুগ চলছে, তখনই সমসাময়িক সমান্তরালে কালো জাদুর চর্চাও বেশ উল্লেখযোগ্যভাবে বেড়ে উঠেছিল। সে সময়কার একজন জাদুকর ছিলেন ওই থিয়া কাতসারোস। কথাটা বলে ব্যোমকেশ একটু থামলো, একটা সিগারেট ধরালো। এটা তো ব্যোমকেশের স্বভাবসিদ্ধ ব্যাপার। সামনের ব্যক্তির কৌতূহল যখন সপ্তমে উপস্থিত হবে, ব্যোমকেশ তখনই থেমে যেতে চায়। তাহলে ওই চুরি যাওয়া পুঁথিগুলো কি ওই কালা জাদুর বিষয়ই ছিল? ঠিক কী ধরনের কালা জাদুর বর্ণনা ছিল ওতে? প্রাচীন গ্রিকেদের সেই প্রাচীনকাল থেকেই বিশ্বাস ছিল যে সে বস্তু যাই হোক না কেন, ওদের প্রত্যেকের অভ্যন্তরীণ মৌলিক দ্রব্য একই রকমের হয়ে থাকে। উপর শুধুমাত্র এগুলোকে ভিন্ন ভিন্ন মনে হয়ে থাকে মাত্র। অর্থাৎ আমার তো কিছু মাথায় ঢুকছে না ব্যোমকেশ। আচ্ছা, তাহলে একটু সহজ করেই বলা যাক। হ্যাঁ অবশ্যই, এতে কোনোরূপ অসুবিধাই নেই, বরং কিছুটা সুবিধাই হবে। তোমাকে উদাহরণ দিয়েই বোঝানো যাক তাহলে। ধরো সোনা ও লোহা, এ দুটোই আলাদা ধাতু, তাই তো? কিন্তু থিয়া কাতসারোস ও তার অনুগামীদের মতে এ দুটো শুধুমাত্র বাহ্যিকভাবেই পৃথক। অভ্যন্তরীণ অবস্থায় এগুলোর মৌলিক গঠন ও এর পরমাণু সমস্ত একই। অর্থাৎ আমি যদি তোমার কথার অর্থ ঠিক বুঝে থাকি, তাহলে ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে যে আমি সহজেই এক টুকরো লোহাকে সোনায় রূপান্তরিত করতে পারবো, তাই তো? বাস্তবে এরকমটা সম্ভব কি তা না জানলেও হ্যাঁ, থিয়া কাতসারোসের মতে তো এরকমটা অবশ্যই সম্ভবপর ছিল। তোমার কি মত? মত বলতে এই থিয়া কাতসারোসের বলা কথাটা কিন্তু পুরোপুরি ফেলার মতো নয়। এরকমটা বাস্তবে হয়তো সম্ভবও হতে পারে। তবে হ্যাঁ, এরকমটা কোনো কালা জাদুর কারণে ঘটানোটা একটু চাপের ব্যাপার। না, ব্যোমকেশ দেখছি যেন একটু বেশি আগ্রহ দেখাচ্ছে পুঁথিগুলোর বিষয়বস্তু সম্বন্ধে। আমি ওকে জিজ্ঞাসা করলাম কি, আর ও কি বলছে এই সম্বন্ধে। ব্যোমকেশ দেখো, আমি আসলে অন্য ব্যাপার সম্বন্ধে তোমার মত জানতে চাইছিলাম। এই দেখো, তোমার সম্পূর্ণ কথাটা না শুনেই আমি উত্তর দিতে শুরু করে দিয়েছিলাম। কথাটা বলে ব্যোমকেশ ওর হাতের ক্ষয়ে যাওয়া সিগারেটটা ট্রেনের জালনা দিয়ে বাইরে ফেলে বলল, অজিত, বলো তাহলে কি জানতে চাইছিলে? চোর ওই পুঁথিগুলো চুরি করেছে নিশ্চয়ই পুঁথিগুলোতে বলা ওই লোহা থেকে সোনা তৈরির মতো আজগুবি কাণ্ড কারখানাতে বাস্তবায়িত করার জন্যই। কিন্তু চোর শুধুমাত্র দুটো পুঁথি কেন চুরি করে নিয়ে গেল? তৃতীয়টা বাড়িতে ফেলে গেল কেন? ওটা কি নকল ছিল? বলা যায় না, ওটা নকল হওয়া খুব কঠিন ব্যাপার নয়। তবে আমার মতে ওটা আসলেই ছিল। কেন বলো তো? হয়তো চোরের ওই তৃতীয় পুঁথিটা দরকারি ছিল না ওর কার্যসিদ্ধির জন্য। দেখো, সুরেন্দ্রবাবুর মতে পুঁথিটার 12টা খণ্ড, ওর শুধুমাত্র দুটো খণ্ডতেই বলা আছে সমস্ত পদার্থে এই একই মৌলিক বস্তুর উপস্থিতির কথা। আর যতটা সম্ভব অর্ণববাবুর চুরি যাওয়া পুঁথি দুটোই ওই দুটো পুঁথি ছিল। সন্ধে 5:15 নাগাদ আমরা বর্ধমান স্টেশনে পৌঁছলাম। ওখানেই অর্ণববাবু অপেক্ষা করছিলেন আমাদের জন্য। এখন আমরা গাড়িতে। অর্ণববাবু ওনার নিজের অ্যাম্বাসেডারটা সঙ্গেই এনেছিলেন, ওটাতে চড়েই বসেছি আমরা দুজনে। অর্ণবগুপ্ত বললেন, আসতে সেরকম কষ্ট হয়নি তো? আমার দিকে একটু কাজ পড়ে গিয়েছিল, তা না হলে আমিই যেতাম আপনাদেরকে নিয়ে আসতে। আরে না না, অসুবিধে হবে কেন, যাত্রা বেশ আরামেরই ছিল। আর কষ্ট হলেও কিছু যায় আসতো না অর্ণববাবু। এরকম একটা কেসের জন্য 7 সমুদ্র 13 নদী না হলেও 2-1 সমুদ্র পার করে আসতেও রাজি আছি। আপনার কেসটা তো বেশ পছন্দই হয়েছে দেখছি। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে আপনি এই কেসটা নেবেন কি না। না পছন্দ হবার কি আছে বলুন তো? এমন একটা পুঁথি যেটার মাধ্যমে মাটিকেও সোনায় পরিবর্তন করা সম্ভব, ওটার খোঁজ করতে পারাও যে ভাগ্যের ব্যাপার। অর্ণববাবুর মুখ দেখে বুঝলাম উনি বেশ অবাকই হয়েছেন। বললেন, সে কি, এইসব আপনি জানলেন কি করে? এই এত অল্প সময়ের মধ্যেই? না 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 না,
পূর্বে লোকমুখে যতটা তারিফ শুনেছিলাম আপনার সম্বন্ধে, এখন আপনার বুদ্ধিমত্তা দেখে বুঝতে পারছি যে সে তো নিতান্তই কম ছিল আপনার জন্য। হয়তো না অর্ণববাবু, আজই তারিফের প্রকৃত হকদার কিন্তু আমি নই। আমার পরিচিত এক ইতিহাসের শিক্ষকের কাছ থেকেই আমার এসব জানা। ওনাকে পুঁথির চিত্র দেখাতেই গড়গড় করে সব বৃত্তান্ত বলে দিলেন। বলেন কি? তাহলে ওনার জ্ঞানের তারিফ কিন্তু করতেই হয়। এই জিনিসটার কথা কিন্তু খুব কম লোকেই জানে। সেখানে দেখা মাত্র এর সমস্ত ইতিহাস বলে দেওয়া ভাবা যায়। আর ব্যোমকেশবাবু, যাই হোক, সে অন্যের কথা থেকেই আপনি জেনে থাকুন না কেন, সেই খুঁজে তো আপনিই বের করেছেন জিনিসটা, তো তাই কিছুটা তারই তো আপনারও প্রাপ্য। আচ্ছা, আপনি কি মনে করেন ওই পুঁথিতে লেখা বিষয়বস্তু সম্পর্কে? দেখুন, আমার তো মনে হয় ব্যাপারটা পুরোপুরি একটা বোগাস ব্যাপার। শুধুমাত্র অ্যান্টিক হিসাবেই ওটাকে আমি সংগ্রহ করে রেখেছি মাত্র। অর্ণববাবুর বাড়িতে পৌঁছতে বেশ ভালোই সময় লেগে গেল, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এই একটু আগেই আমরা বাড়ি পৌঁছেছি। বাড়িটা কেমন যেন অদ্ভুত ধরনের, বেশ নীরস এবং একঘেয়ে বলা যায়। অপরিষ্কার যে তেমন নয়, বরঞ্চ প্রথম দেখাতেই যে কেউ বলে দেবে যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যথেষ্টই নজর দেওয়া হয় বাড়িতে। কিন্তু শুধু অতটাই, ঘরে শৌখিন জিনিসপত্রের উপস্থিতি প্রায় লক্ষ্যই করলাম না, যেন বাড়িটাকে সাজানোর কোনোরূপ চেষ্টাই করা হয়নি কখনো। সিলিংয়ে ঝোলানো ঝাড়বাতির ঝাপসা হলদেটে আলো যেন এই বাড়ির নীরস রূপটাকে আরও বেশি করে ফুটিয়ে তুলেছে। অর্ণববাবু বললেন, আজ অনেকটা জার্নি হয়ে গেছে আপনাদের, আজ আর কোনো কাজ নয়। ওসব নয়, কাল শুরু করা যাবে। আমি আপনাদের ঘরটা দেখিয়ে দিচ্ছি, কিছুক্ষণ আরাম করে নিন। এখন আমি আর ব্যোমকেশ অর্ণববাবুর পিছু পিছু চলেছি দোতলায়। কর্নারের একটা ঘর দেখিয়ে বললেন, এটা আপনাদের জন্য গোছগাছ করে রেখেছিলাম। আশা করছি এতে কটা দিন কাটাতে আপনাদের খুব একটা অসুবিধা হবে না। ভদ্রলোক আমাদের ঘর দেখিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। যেতে যেতে বললেন, কিছু দরকার হলে ডেকে পাঠাবেন, হাড়ু এই কাছাকাছি থাকবে। তারপর আমি তো আছি। না, এই ঘরে যদি থাকতে কষ্ট হয় তাহলে আর কিছু বলার নেই। হ্যাঁ, এত আভিজাত্যপূর্ণ ঘর এখন খুব কম লোকই এফোর্ড করতে পারে। অর্ণববাবু চলে যাওয়ার পর ব্যোমকেশ বসে প্রথমে কিছুক্ষণ ওর নোটবুকটা নিয়ে নাড়াচাড়া করছিল, কি সব লেখালেখি করলো কিছুটা। তারপর বিছানায় খানিকক্ষণ গড়িয়ে উঠে বেশ অধৈর্যভাবেই বলল, না, চলো অজিত, বাইরেটা থেকে একটু ঘুরে আসা যাক। ব্যোমকেশ চুপ করে বসে থাকার লোক নয়। এত দূর এসে কেসটা সম্বন্ধে ঝাঁপানোর জন্য ওর বোধহয় আর তর সইছে না, পারলে আজই সলভ করে ফেলে। গ্রাম্য এলাকা, এখনো 8টা বেজেছে কি বাজেনি। রাস্তা প্রায় লোকশূন্য। আকাশে ক্ষয়ে যাওয়া চাঁদ উঠেছে, ওটার ক্ষীণ আলোয় বেশ রহস্যময় লাগছে অর্ণববাবুর বাড়িটাকে। বাড়িতে প্রবেশের সময় বুঝতে না পারলেও এখন বাড়িটা থেকে কিছুটা দূরে এসে বোঝা যাচ্ছে, না, বেশ বড়ই বাড়িটা। ভিতরটা কেমন যেন নীরস, বাইরেটাও তেমনি শ্রীহীন। আমি আর ব্যোমকেশ রাস্তায় মাত্র 2টো প্রাণী, খানিকটা যেন নিস্তব্ধেই এগিয়ে চলেছি। অর্ণববাবু বেশ প্র্যাকটিক্যাল মানুষ, কিন্তু ওনার যে অ্যান্টিকের শখ তা কিন্তু এই বাড়ি দেখলে সহজেই বোঝা যায়। তা এরম ভাবার কারণ? পুরনো জিনিসপত্রের মধ্যে একটা অগোছালো নীরস ভাব আছে অজিত। একজন ব্যক্তি যে কিনা অ্যান্টিকের পেছনে একদম পাগল প্রায়, তার কি আর হাল ফ্যাশনে শৌখিন জিনিসপত্রে মন বসে? এ দুটো একেবারেই দুই প্রান্তের জিনিস যে। অর্ণববাবু কোনোভাবেই ওনার এই নীরস জিনিসের প্রতি ভালোবাসা আর শৌখিনতার প্রতি অবহেলাকে লুকোতে চাননি, তাই বললাম আর কি। পরের দিন সকালবেলা প্রত্যেক দিনের মতোই আজও ব্যোমকেশ আমার আগেই বিছানা ছেড়েছে। ওটাও নিত্যদিনের অভ্যেস। কিন্তু অবাক করা ঘটনা হলো যে আজ ওকে বাড়িতেই থাকতে দেখলাম। বললাম, কি ব্যাপার সত্যান্বেষী মহাশয়, আজ বাড়িতেই দেখছি? প্রতিবেশীদের সঙ্গে আলাপ পরিচয় সারতে বেরোনি? আচ্ছা, সব সত্য সন্ধানীরা কি এরকমই হয়ে থাকে? মাঝে মাঝে জানতে খুবই ইচ্ছে হয় যে তথ্যগুলো নিজের মক্কেল কিংবা মক্কেলের বাড়ির লোকেদের থেকে জিজ্ঞাসা করে সহজেই জানা যায়,
সেই সহজলভ্য তথ্যগুলো এরা কেন যে কষ্ট করে বাইরের লোকের থেকে জানতে পছন্দ করে জানি না। এরকমটা করে কি লাভ হয় বোঝা মুশকিল। এরকমটা ভাবলে টেকনিক্যালি কিছুই ভুল ভাবা হবে না। ওই কাজটা আমার বহু আগেই সারা হয়ে গেছে। আমার মনে হয় কি তুমি আজ কিছুটা শীঘ্রই বিছানা ছেড়েছো হে বন্ধু? আমি দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম, হ্যাঁ, তা শীঘ্র না বিছানা ছাড়লেও বিছানা ছাড়তে কিছুটা দেরি অবশ্যই হয়েছে। 9টা বাজতে আর কিছুমাত্র বাকি আছে। তা পরচর্চায় নতুন কোনো তথ্য বেরোলো নাকি? ব্যোমকেশ হেসে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু অর্ণববাবুকে এদিকে আসতে দেখে চুপ করে গেল। অর্ণববাবু বললেন, এই যে আপনারা এখানে, অজিতবাবু, আপনার তো মনে হয় এখনও চাটা খাওয়াই হয়নি। তাড়াতাড়ি ও কাজটা মিটিয়ে ফেলুন, আমার সংগ্রহশালাটা দেখে আসবেন। চলুন। হ্যাঁ, সেই ভালো। ওই সংগ্রহশালা থেকেই তো পুঁথিগুলো উধাও হয়েছিল। ওই জায়গাটাও দেখে নেওয়া যাবে একসাথেই। আমি বারান্দাতেই আছি। অজিতবাবু চাটা খাওয়া হয়ে গেলে আমাকে ডেকে নেবেন বরঞ্চ। না, বলতেই হয়, অর্ণববাবুর সংগ্রহ কিন্তু বেশ প্রশস্তই। এটাকে নিঃসন্দেহে কলকাতার জাদুঘরের একটা ছোট সংস্করণ বলা যেতেই পারে। কি নেই এখানে? সত্যি কথা বলতে এখানকার বিশেষ কিছুই চেনা গেল না ভালো মতো। তবে হ্যাঁ, প্রায় সবকটাই বেশ মূল্যবান তা বুঝলাম। জিনিসপত্রের প্রত্যেকটাই কাঁচের সেলফে বন্ধ করে রাখা আছে। এরকমই একটা ফাঁকা কাঁচের সেলফের দিকে নির্দেশ করে অর্ণববাবু বললেন, চুরি হবার আগে এখানটাতেই ছিল ওই পুঁথিগুলো। ওই যে তৃতীয়টা, একমাত্র এটাই এখন রয়ে গেছে। এগুলোই তো দেখছি তালা দেওয়ার ব্যবস্থা আছে। চুরিটা হওয়ার সময় কি এটা তালাবন্ধ ছিল না? হ্যাঁ, ছিল তো অবশ্যই। কাঁচের সেলফ ভেঙে নিয়ে যাওয়া হয়েছিল ওগুলোকে, পরে সারাই করা হয়েছে। ব্যোমকেশ আরও কিছুক্ষণ মন দিয়ে দেখল জিনিসটাকে। ওই সেলফটা তো বটেই, ওটার আশেপাশের একটা কোণাও দেখতে বাদ রাখল না। প্রায় আধ ঘন্টা মতো সব কিছু খুঁটিয়ে দেখে তারপর ব্যোমকেশ মুখ খুলল। অর্ণববাবু, আপাতত দেখা হয়ে গেছে। চলুন, আপনার অন্য সংগ্রহ সমস্ত দেখে নেওয়া যাক। অর্ণববাবুর সংগ্রহশালা মোট 3টে হলঘর জুড়ে অবস্থিত। আমরা অন্য 2টো ঘরও দর্শন করলাম। তবে ব্যোমকেশকে দেখে মনে হলো না যে শুধু দেখার জন্যই সে এসেছে এই সংগ্রহগুলো। শুধুমাত্র চুরি যাওয়া ঘর দুটোই না, এ 2টো ঘরও বেশ একটু খুঁটিয়েই যেন দেখছে ও। সব কিছু দেখার পর আমরা সব বারান্দায় এসে বসলাম। দেখি আমাদের আগেই একজন আমাদেরই বয়সী যুবক এসে উপস্থিত হয়েছেন। উনি অর্ণববাবুর জন্যই অপেক্ষা করছিলেন বোধহয়। অর্ণববাবু আমাদের পরিচয় করিয়ে দিলেন। অপেক্ষারত ব্যক্তির নাম সুনির্মল চন্দ্র। সুনির্মল বললেন, অ্যান্টিক জিনিসের প্রতি প্রবল আকর্ষণের কারণেই এ বাড়িতে প্রথম আসা। অর্ণবদার আশকারায় এখন এটা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটাই ওর একমাত্র পরিচয় নয়। সুনির্মলের সম্বন্ধে সমস্তটা না বললে অন্যায় কিন্তু করা হবে ওর প্রতি। ও কিন্তু খুবই কাজের ছেলে। বেশ কয়েকটা অমূল্য অ্যান্টিকের সন্ধানও দিয়েছে ও পূর্বে। বছরের পর বছর ঘুরেও যেসব টিকিটুকু পর্যন্ত খুঁজে পাইনি আমি, ও কয়েক মাসের মধ্যেই কিন্তু ওগুলোর সন্ধান নিয়ে হাজির হয়েছিল। তা তোমার এই পুরনো জিনিসপত্রের প্রতি আকর্ষণের খাস কোনো কারণ? ইতিহাস খুব পছন্দ বুঝি? হ্যাঁ, তার বলতে ও তো ইতিহাস অনার্সের ছাত্রও যে। এই ব্যাপার তাহলে। আচ্ছা অর্ণববাবু, কাজের কথায় আসা যাক তাহলে। হ্যাঁ, অবশ্যই। ভালো করে মনে করে বলুন তো, চুরির দিন বাড়িতে কে কে উপস্থিত ছিল? বাইরের লোক বলতে সেদিন 2জন আমার সংগ্রহ দেখতে এসেছিলেন মাত্র। আর ওদের ছাড়া তো সন্দেহ করার মতো কেউই ছিল না। তাও বলুন, সন্দেহের জন্য বলছি না, পুরো ঘটনাটা শুরু থেকে শেষ অবধি জানা দরকার। অর্ণববাবু একটু যেন অস্বস্তির মধ্যে পড়ে গেলেন মনে হলো। খানিকটা কাটিয়ে উঠে বললেন, ওই কাকা ভাইপো ছাড়া আর ছিল সুনির্মল আর হারু। আচ্ছা বেশ, ওই কাকা ভাইপোর কথা যে বলছেন, ওদের পরিচয় সম্বন্ধে কি কিছু জানা আছে? যদিও ওরা প্রকৃতই চুরি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আসল নাম ঠিকানা জানায়নি। তাও ওদের নাম কি বলেছিল ওরা? পরিচয় বলতে না 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 না, সেরকম কিছুই জানা নেই। ওনারা নাম বলেছিলেন অবশ্য, কিন্তু সে কি আর মনে আছে? ওরা কাকা ভাইপো ছিল সম্পর্কে এটাই শুধু মনে আছে। ও আর হ্যাঁ, ওর ভাইপো কলেজের ছাত্র ছিল। ভাইপোর কি একটা ওই অ্যাসাইনমেন্টের জন্য ওদের আমার সংগ্রহশালা দর্শনে আসা। সুনির্মল, তুমিও তো কাকা ভাইপোকে দেখে থাকবে নিশ্চয়ই। তা সেরকম কিছু লক্ষ্য করেছো কি, সন্দেহজনক কিছু? আসলে ও এই বিষয়ে কিছু জানে না।
আমি তখন একটু পোস্ট অফিসে গিয়েছিলাম, একটা ওই চিঠি পোস্ট করার ছিল। আই সি। আচ্ছা অর্ণববাবু, এমন কোনো ব্যক্তির অস্তিত্ব আছে কি কোনোভাবে যে কিনা প্রবলভাবে পুঁথিগুলো পাওয়ার ইচ্ছা পোষণ করেন, কিংবা আপনার প্রতিদ্বন্দ্বী গোছের কেউ কি বর্তমান? অর্ণববাবু কিছু ভাবছিলেন মনে হলো। সুনির্মল বলে উঠল, অন্নদা রায়। প্রায়শই নানান রকম ঝুটঝামেলা সৃষ্টি করা ওর অভ্যেস। প্রথম থেকেই ওই পুঁথিগুলোর উপর ওর নজর ছিল। নিলামে অর্ণববাবু একটা অসম্ভব দাওয়ার হেঁকে বসায় অন্নদাবাবুর ওই পুঁথিগুলো হাতছাড়া হয়ে যায়। পূর্বেও অর্ণবদার প্রতি রাগ ছিল না তা নয়, তবে ওই পুঁথিটা হাতছাড়া হবার পর ওটা শত্রুতায় পরিণত হয়েছিল। কি বলো অর্ণবদা? হ্যাঁ 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 হ্যাঁ, তা অবশ্য ঠিক। তবে উনি কি অতটা নিচে নামবেন? মনে তো হয় না। অর্ণববাবু, মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য হলো নিচে নামা। সুযোগ পেলেই নিজেকে প্রবোধ দিয়ে চুরি, খুন, জখম থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যা মানুষ করতে পারে না। আমি আপনিও এর বাইরে নয়। শুধু আমাদের কাছে নিচে নামার সংজ্ঞাটা হয়তো একটু আলাদা। খেয়াল করে দেখবেন, আমারও হয়তো মাঝে মাঝেই খারাপ কাজ করার পর অন্য কিছু দোহাই দিয়ে নিজের মনকে বুঝিয়ে দিই যে আমরা ঠিকই কাজ করেছি। না, একটা জিনিস লক্ষ্য করছি, এই কয়েকটা দিন ব্যোমকেশ লোককে জ্ঞান একটু বেশিই দিচ্ছে। ও কি প্রফেশন পরিবর্তনের কথা ভাবছে? বলা যায় না কিছুই। ব্যোমকেশের মুখে সহসা জ্ঞানের বাণী শুনে আমরা সকলেই ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। ব্যোমকেশ ব্যাপারটা বুঝতে পেরে একটু হেসে বলল, না, একটু বেশি বলে ফেললাম। দেখছি অভ্যেসটা পরিবর্তন না করলেই নয়। বেশ কিছুক্ষণ কেটে গেছে। একটু আগেই সূর্য ঠিক মাথার উপরে ছিল, আর এর মধ্যেই কখন যে ওটা আমাদের পাশে নেমে এসেছে বুঝতে পারিনি। ব্যোমকেশ এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। হঠাৎ কোথা থেকে আমার কাছে এসে বলল, অজিত, জানোই তো সেই কবে থেকেই আমার পুরনো জিনিসপত্রের প্রতি আকর্ষণ। চলো আজ আর একটা অ্যান্টিক সংগ্রহশালা থেকে আসা যাক। ব্যোমকেশের পুরনো জিনিসের প্রতি এত আকর্ষণ দেখে বেশ অবাকই হলাম। বাবা, এসব আবার কবে হলো ব্যোমকেশ? এই ধরে নাও কিছুক্ষণ আগে। তা আমরা যাচ্ছিটা কোথায় একটু বললে ভালো হতো না? আমি নিশ্চিত যে আমরা এমনি ঘুরতে তো নিশ্চয়ই যাচ্ছি না। যথার্থই ধরেছ অজিত, আসলে আমরা অন্নদা রায়ের বাড়ি যাচ্ছি। সে কি, কেন? ও সেরকম বিশেষ কিছুই না। আমি আর তুমি ইতিহাসের একটা ডকুমেন্টারির উপর কাজ করছি, তাই ওনার সংগ্রহশালা দেখতে যাওয়া। বাবা বলো কি, শেষে কিনা ছদ্মবেশ? আমরা এখন ট্যাক্সিতে, আমাদের গন্তব্য অন্নদা রায়ের সংগ্রহশালা। ব্যোমকেশকে পূর্বে ছদ্মবেশের কথা বলাই আমার কাল হয়ে গেছিল। কোথা থেকে এগুলো জোগাড় করে আনলো কে জানে। এখন আমার যা হাল হয়েছে এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী ব্যোমকেশ বক্সী। নাকের নিচে এখন একটা মশমশে কালো গোঁফ, আর মাথায় ধূসর রঙের একটা কাপড়ের টুপি যোগ করা হয়েছে। আর ব্যোমকেশের মুখে একটা গোল কাঁচের চশমা, আর কিছুটা তামাটে রঙের চাপদাড়ি, সঙ্গে গোঁফ যোগ হয়ে গেছে। যদিও ব্যোমকেশ বলেছিল, না না, সেরকম আহামরি ছদ্মবেশের দরকার মোটেই পড়বে না। এখানে ব্যোমকেশ অজিতের কাণ্ড কারখানা সম্বন্ধে কিছু লোক অবগত থাকলেও আমাদের দেখে চিনতে পারার মতো লোকের উপস্থিতি এখানে আছে বলে তো মনে হয় না। ছদ্মবেশের দরকার পড়বে না বলে এত কিছু। আমি তো ভেবেই ভয় পাচ্ছি, যদি ব্যোমকেশ বলতো যে না সত্যি দরকার আছে ছদ্মবেশের, তাহলে না জানি কি পরিমাণ সাজগোজ করতে হতো আমাদের। অনেকক্ষণ পর ব্যোমকেশ মুখ খুলল, আমি হলো মনোময় বিশ্বাস, আর তুমি হলে অর্ণব গুপ্ত। আমরা এদেশে থাকা বিদেশি অ্যান্টিক জিনিসপত্রের বিষয়ে একটা ডকুমেন্টারি তৈরি করছি। মানে? প্রথম কথা, আমরা যাচ্ছি অর্ণববাবুর সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী এবং শত্রু অন্নদা রায়ের বাড়ি। আবার তার উপরে তুমি চাও ব্যোমকেশ যে আমি অর্ণব গুপ্ত ছদ্মনামেই উপস্থিত হই? একদম, আমি ঠিক এরকমটাই চাই। কিন্তু কেন? আমি দেখতে চাই অজিত যে অর্ণব গুপ্ত নামটা শুনে অন্নদা রায়ের মুখের প্রথম অভিব্যক্তিটা কেমন হয়। হয়তো উনি মুখে কিছু বলবেন না, কিন্তু মনের ভাব ওটা লুকোনো খুব কম লোকের পক্ষেই সম্ভব হয় বন্ধু। আচ্ছা, সেসব তো ঠিক আছে না হয়, কিন্তু যদি কোনো কারণে জিজ্ঞাসা করে বসেন যে আমরা ডকুমেন্টারিটা তৈরি করছি কাদের জন্য, কোন মাধ্যমে প্রকাশিত হতে চলেছে, তাহলে? তোমার ক্ষেত্রে এটা জিজ্ঞাসা করাটাও একটা হাস্যকর ব্যাপার অজিত। তুমি গল্প লেখক, সেটা কি ভুলে যাচ্ছ অজিত?
কত শত প্রকাশকের সাথে পরিচয়, ওদের মাঝ থেকে কারো একটা নাম বলে দেবে ক্ষণ। তবে আগ বাড়িয়ে বলতে চেও না, যদি বলার মতো পরিস্থিতির উদ্ভব হয় তবেই বলো। আর আর কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারো। এসবের আবার কি দরকার ছিল তা তো বুঝছি না। সাধারণ সত্যান্বেষীগিরিটাই ঠিক ছিল নাকি আমাদের জন্য? অর্ণববাবুর বাড়ি থেকে অন্নদা রায়ের বাড়িটা প্রায় আধ ঘন্টা দূরে অবস্থিত। আমরা এখন ওই বাড়ির সামনেই সম্ভবত দাঁড়িয়ে। হ্যাঁ, সম্ভবত বলছি, কারণ ব্যোমকেশের মুখে শোনা বর্ণনা অনুযায়ী এই বাড়িটাই হওয়া উচিত, যদিও গেটের সামনে কোনো নামের ফলক নেই। ব্যোমকেশ দরজার পাশে লাগানো কলিং বেলটা বেশ কয়েকবার চাপল। কয়েকটা মুহূর্ত নিস্তব্ধে কাটল। তারপর বাড়ির ভিতর থেকে একটা পায়ের আওয়াজ এগিয়ে আসছে অনুভব করলাম। বেশ কর্কশ গলায় উত্তর এলো, কে? আরে কি চাই আপনার? আমি মনোময় বিশ্বাস। আপনার সংগ্রহশালাটা একটু দেখার ইচ্ছায় আসা আর কি, যদি আপনি চান তাহলে। কিছুক্ষণ ভিতর থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। আমি তো ভাবছিলাম উনি হয়তো ফিরেই গেছেন ভেতরে। তখনই অপ্রত্যাশিতভাবে বাড়ির দরজাটা খুলে গেল। আমাদের সামনে উপস্থিত হলেন বছর 50 বয়সের এক ভদ্রলোক। আমার সংগ্রহশালা? ওটা আবার দেখার জিনিস বুঝি? কোথা থেকে খবর পেলেন আমার সম্বন্ধে? সদানন্দ বসাকের কাছ থেকে। ওনাকে কয়েকজন অ্যান্টিক সংগ্রহকারের নাম জিজ্ঞাসা করতে আপনার সহ আরও কয়েকজনের নাম পেলাম। আচ্ছা, সদার কাছ থেকে? ইনি কে? আর আপনারা অ্যান্টিক সংগ্রহকারকদের খোঁজই বা করছিলেন কেন? এই আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু আমার একটা জিনিসও বিক্রি করতে আগ্রহী নই, সে আপনি যতই অর্থ হাঁকুক না কেন। না না, আমরা কোনো কিছু কেনার উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আমি কিন্তু এখনও আপনার ওই সঙ্গীটার পরিচয় পেলাম না। আর আপনাদের কেনই বা এই অ্যান্টিক সংগ্রহশালা সমূহের প্রতি এত আগ্রহ? হ্যাঁ, ব্যোমকেশের সাথে কাজ করার সুবাদে বলাই বাহুল্য, পূর্বে আমার ছদ্মনাম নেওয়ার অভিজ্ঞতা আছে, সেই গ্রামোফোন পিনের কেসটায়। তোমাদের মনে আছে নিশ্চয়ই। কিন্তু আজকের ব্যাপারটা যেন সম্পূর্ণ আলাদা। অনেক কষ্টে মুখ খুললাম। আগে আমি অর্ণব গুপ্ত, একটা ঐতিহাসিক ডকুমেন্টারির জন্য তথ্য সংগ্রহ দরকার, তাই আপনার কাছে আসা। ব্যোমকেশ বলেছিল যে অর্ণব গুপ্ত নামটা শুনে ভদ্রলোকের মুখের অবস্থাটা কেমন হয় সেটাই দেখার। কিন্তু অবাক করা ব্যাপার এই যে যখন থেকে আমি অর্ণব গুপ্ত নামটা উচ্চারণ করেছি তখন থেকেই আমার কেন জানি না মনে হচ্ছে অন্নদা রায়ের মুখে একটা মিচকে হাসি যেন লেগেই আছে। ভদ্রলোক এবার হো হো করে হেসে উঠলেন। আমি আর ব্যোমকেশ এদিকে মুখ চাওয়াচাওয়ি করছি। কি হলো ব্যাপারটা? ভদ্রলোক পাগল হয়ে গেলেন নাকি? আসুন আসুন, ভেতরে আসুন আপনারা। অবাক ভাবটা কাটিয়ে উঠে আমরা এগিয়ে চললাম অন্নদা রায়ের পিছু পিছু। কিছু মনে করবেন না আপনারা আমার ওইভাবে হাসার জন্য। আসলে আমি আরেক অর্ণব গুপ্তকে চিনি ব্যক্তিগতভাবে, ওটাই আমার হাসির কারণ ছিল। তা ভীষণ রসিক আর কৌতুকপ্রিয় হবে নিশ্চয়ই আপনার এই অর্ণব গুপ্ত। তার বলতে রসিক তো অবশ্যই। তাই বুঝি? দাঁড়ান, তাহলে ওনার নামটাও একটু যোগ করে নিয়ে এই লিস্টে। আচ্ছা, যদি কিছু মনে না করেন, অর্ণববাবুর ঠিকানাটা একটু যদি। অবশ্যই। তবে আমি বলি কি, আপনাদের ওই ডকুমেন্টারিতে উনি কিছু যোগদান করতে পারবেন বলে তো আমার মনে হয় না। উনি কেবল ওই অ্যান্টিক জমিয়েই গেছেন। আদতে উনি না খুবই আনাড়ি। ওর সংগ্রহ সম্পর্কে ওই এক লাইন করে বলতে পারলেও আপনাদের ভাগ্য ভালো ভাববেন। বলেন কি? যাকগে, আপনাদের ওসব কথায় কাজ কি মশাই? যে কাজে এসেছেন ওটা সারার তোড়জোড় করুন বরঞ্চ। আর দেখুন, আমার না বিস্তর কাজ পড়ে আছে। কিছুক্ষণ ডকুমেন্টারির নামে অন্নদা বাবুর সংগ্রহ সমূহ দেখে আমরা ওনাকে বিদায় জানিয়ে বেরিয়ে এলাম। ফিরতে ফিরতে ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, কি বুঝলে বলো তো? কেমন দেখলে অন্নদাবাবুকে? যদিও সত্য সন্ধানের কাছে ব্যক্তিগত চিন্তাধারা খুব একটা ভরসাযোগ্য হাতিয়ার নয়, তবু আমার অন্নদাবাবুকে দেখে কেন জানি না মনে হচ্ছে চুরিটা উনি করেননি। হ্যাঁ, উনি মনে মনে হিংসা করেন অবশ্যই অর্ণববাবুকে। তাও দেখে যতটা বুঝলাম, অন্নদা রায় কিন্তু নিজের উপরই নিজে যেন ঠিক সন্তুষ্ট নন। দেখেই বুঝেছ নিশ্চয়ই, অন্নদাবাবু কিন্তু অর্ণববাবুর মতো অতটা আর্থিকভাবে সচ্ছল নন। উনি অর্ণববাবুর মতো শখের কারণে অ্যান্টিক সংগ্রহ করেন না, এটা অন্নদাবাবুর প্যাশন। বোঝো,
তাহলে চুরিটা করলো কে? বেশ তর্ক সাপেক্ষ ব্যাপার বন্ধু। বাড়ি ফিরতে ফিরতে বেশ সন্ধ্যাই হয়ে গেল। ব্যোমকেশকে আর সেরকম কথাবার্তা বলতে দেখা যায়নি, রাস্তাতেও সেরকম মুখ খোলেনি। তোমরা তো জানোই ব্যোমকেশ কোনো কিছু সম্বন্ধে চিন্তা করলে কেমনটা করে থাকে। সামানে নোটবুকের পাতা উল্টানো, লেখালেখি থেকে শুরু করে ওর সেই প্রসিদ্ধ পায়চারি সমস্তটাই চলে আসছে বেশ কিছুক্ষণ ধরে। আমি চেয়ারে বসে একটু অন্যমনস্কভাবেই কড়িকাঠের দিকে চেয়েছিলাম। কি আর করব, হঠাৎ ব্যোমকেশের কথা একটু চমকে উঠলাম। চলো অজিত, একটু ছাদে যাওয়া যাক। আজ অমাবস্যা। ছাদের চার কোণে থাকা টিমটিমে হলদেটে আলোই একমাত্র আলোর উৎস বলা যায়। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর ব্যোমকেশ পাঞ্জাবির পকেট থেকে দুটো সিগারেট বার করে একটা আমার হাতে ধরিয়ে দিয়ে অন্যটা নিজে ঠোঁটে চেপে বলল, প্রথম ধারণাটাই ঠিক ছিল আমার অজিত। কি ধারণা? সহসা খাল কেটে কুমির কি আনতে আছে অজিত? মানে এই হেয়ালি না করে না ব্যাপারটা কি সেটা বলো তো। প্রথম ধারণা বলতে এখন কি অন্নদাবাবুকেই আবার সন্দেহ হচ্ছে নাকি? মনে হচ্ছে চুরিটা উনিই করেছেন। পারে, আলবাত পারে। চুরিটা উনি করতেই পারেন, ওনার কাছে একটা করার উদ্দেশ্য নিশ্চয়ই বর্তমান। কিন্তু ওরকমটা হয়েছে বলে তো এখন আমার মনে হচ্ছে না। কেন, সেই আগের মতো মনে হচ্ছে বলেই এরকমটা বলছো কি? আমার কিন্তু ওই অন্নদারাইকে বেশ গোলমেলে টাইপেরই লোক মনে হলো। না অজিত, এবার শুধু মনেই হচ্ছে না, এখন একটা কারণও বর্তমান এরকমটা ভাবার জন্য। কি কারণ? আমার মনে হচ্ছে অন্নদাবাবুর থেকেও বেশি সন্দেহ করার মতো লোকের সন্ধান আমি পেয়ে গেছি। বলো কি, তাহলে চুরিটা করলো কে? সেটা তো প্রমাণ সাপেক্ষ বন্ধু। তাও তুমি তো বলছো যে কাউকে সন্দেহ করছো, তো কে সেই ব্যক্তি? আচ্ছা, ওই সুনির্মল চুরিটা করেনি তো? একদম করতেই পারে। ওর চুরির দিন বাড়িতে উপস্থিত থেকে শুরু করে চুরি করার মোটিভ সব কিছুই ছিল ওর। তাহলে ওই চোর, তাই তো? হতেই পারে এমনটা, তবে বর্তমানে এরকমটা হবার সম্ভাবনা খুবই কম। আজ আর ব্যোমকেশের মুখ থেকে এর বেশি কথা বার করা মুশকিল। পূর্বের অভিজ্ঞতা থেকে তো অন্তত এরকমটাই মনে হচ্ছে। আমি তাই কিছু জিজ্ঞাসা করা থেকে বিরতই থাকবো ঠিক করলাম। এমনটা করলে হয়তো ব্যোমকেশ দয়াপূর্বক কিছু বললেও বলতে পারে। খানিকক্ষণ সময় কেটে যাবার পরও যখন আমি কৌতূহলী হয়ে কিছুই জিজ্ঞাসা করলাম না, তখন ব্যোমকেশ একটু হেসে আবার বলতে শুরু করলো। না অজিত, তুমি দেখছি এটা বারবার ব্যবহার করেও ক্ষান্ত হবার না। বিশ্বাস করো বন্ধু, এই পন্থাটা মোটেও খুব একটা কার্যকারী উপায় নয়। তবে হ্যাঁ, আমি কিছু ক্লু তো ধরিয়ে দিতেই পারি। ওরপর এগোনোর দায়িত্বটা কিন্তু সম্পূর্ণভাবেই তোমার। আর কি চাই, আমি তো এতক্ষণ এটার অপেক্ষাতেই ছিলাম। এটাই যথেষ্ট হবে আমার জন্য, বললাম। তাই বলো, সামনে অন্য রাস্তা যখন নেই তখন এইটাকে মেনে নেওয়া ছাড়া কী বা করা যেতে পারে? বেশ, তাহলে বলি শোনো। আচ্ছা অজিত, তুমি অর্ণববাবুর কাচের সেলফগুলো ঠিক করে লক্ষ্য করেছিলে কি? ওগুলো প্রত্যেকটা 1 ইঞ্চির কম পুরু হবে কি? কি মনে হয়? মেপে না দেখলেও বেশ পুরুই ছিল, কিন্তু কেন বলো তো? ওই কাচ নিশ্চয়ই খালি হাতে ভাঙা যায় না। একদম ট্রেন্ড ব্যক্তি ছাড়া এরকমটা খালি হাতে করা সম্ভব নয়। আমরা এখন ওই অমূলক সম্ভাবনাটাকে বাদই না হয় দিলাম, তাহলে চোরের সেলফ তা ভাঙার জন্য নিশ্চয়ই কোনো ভারী কিছুর দরকার হয়ে পড়েছিল। কিন্তু আমরা কি ওইরূপ কোনো জিনিসের দেখা পেয়েছি ওই সংগ্রহশালায়? তাহলে ওই তাহলেটাই তো ভাবার বন্ধু। তবে বলতেই হবে, তৃতীয় পুঁথিটা শুরু থেকেই কিন্তু বেশ সাহায্য করে চলেছে কেসটা সলভ করতে। না, বারবার ভাবি আমার কৌতূহল ব্যোমকেশের কাছে প্রকাশ করব না, কিন্তু ব্যোমকেশ বারবার এমন জটিলভাবে পেঁচিয়ে মেপে মেপে কথাগুলো বলে থাকে যে একটা প্রবল উত্তেজনা জানি না কেন মনের মধ্যে সব সময় চেপে বসে। আর এখন ঠিক এরকমটাই ঘটলো আমার সাথে। ব্যোমকেশকে উদ্দেশ্য করে বলে উঠলাম, কিভাবে তৃতীয় পুঁথিটা কিভাবে সাহায্য করছে আমাদের? ওটার অবস্থানটাই অনেক কিছু বলে দিচ্ছে অজিত। সবুর করো বন্ধু, সবুর করো। বলে না, সবুরে মেওয়া ফলে। কথাটা নিশ্চয়ই জানা আছে তোমার। হ্যাঁ, ব্যোমকেশের কথায় এটাই ক্লু ছিল। ভাবা যায় আমার মতোই তোমরা নিশ্চয়ই ওর ক্লুয়ের কোনো ছাতা মাথা কিছুই বুঝতে পারোনি। জানোই তো ব্যোমকেশ সবসময় হেয়ালি করে কথা বলতেই ভালোবাসে। এখন আর কি করা, যা জানার সেই কালই জানা যাবে। আমার সাথে তোমরাও নিশ্চয়ই অপেক্ষা করবে। পরের দিন সকালবেলা, কাল রাত্রে সেরকম ভালো ঘুম হয়নি।
কেসটার কথাটাই বারবার ঘুরপাক খাচ্ছিল মাথায়। আজ প্রায় ব্যোমকেশের সাথেই বিছানা ছাড়লাম। সত্যি কথা বলতে আমার আর তর সইছিল না। ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, তা সত্যান্বেষী মশাই, একটা দিন তো কৌতূহল পেটে নিয়েই কেটে গেল, তো এবার কি সত্য উদ্ঘাটনের সময় উপস্থিত, না আরও সবুর করতে হবে কিছুক্ষণ? না বন্ধু, ইচ্ছা করে সত্যকে চাপা দিয়ে রাখা যে মহাপাপ। অন্তত একজন সত্যান্বেষী হয়ে এরকম করাটা তো একদমই উচিত নয়। অর্ণববাবুকে দেখলাম এদিকেই এগিয়ে আসছিলেন। বললেন, কি ব্যোমকেশবাবু, কেস কতদূর এগোলো? কেস সমাপ্তই বলতে পারেন। এবার শুধু সত্যটা প্রকাশের বিলম্ব মাত্র। হ্যাঁ, বলছিলাম দেরি করে আর কি লাভ ব্যোমকেশবাবু, আপনি বরঞ্চ শুরু করে দিন বলতে। কি বলো অর্ণবদা? হ্যাঁ, কেন নয়, অবশ্যই অবশ্যই। বেশ, তাহলে শুরু করা যাক। অর্ণববাবু, আপনারও যে কালে কোনো আপত্তি নেই, তাহলে বিলম্বে আর কি দরকার? ব্যোমকেশবাবু, আপনি চোর কে সেটাই শুধুমাত্র শনাক্ত করতে পেরেছেন, নাকি পুঁথি দুটো উদ্ধার করে ফেলেছেন বলুন তো? হ্যাঁ, চোরকেই শনাক্ত করেছি মাত্র। আর রইল পুঁথি দুটো উদ্ধারের কথা, ওটার আবশ্যকতা নেই এক্ষেত্রে। মানে পুঁথি উদ্ধারের জন্যই যত কাণ্ড কারখানা, আর এদিকে সত্যান্বেষী মশাই বলেন কিনা চুরি যাওয়া জিনিসটা উদ্ধারের দরকারই নেই? এটা কি ধরনের কথাবার্তা? কিছুই বুঝতে পারলাম না। কেন বলুন তো? মানে পুঁথি উদ্ধারের দরকার পড়বে না কেন? মানে ওটার জন্যই তো আপনাকে ডাকা। ওটা অর্ণববাবুই বলতে পারবেন যে দরকারটা কেন পড়বে না। কি তাই তো অর্ণববাবু? হচ্ছে কি এসব? ব্যোমকেশের কথা শুনে অর্ণববাবুকেও বেশ স্থির চিত্তেই দাঁড়িয়ে থাকতে দেখলাম। ব্যোমকেশ আমাদের হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওর স্বভাবসিদ্ধ হাসিটা হেসে বলল, আমি তো বুঝিয়ে বলছি পুরো ঘটনাটা। কথাটা বলেই ব্যোমকেশ টেবিল থেকে আজকের খবরের কাগজটা তুলে এনে আমাদের সকলের সামনে তুলে ধরল। এটাই কারণ, এটার কারণেই পুঁথি দুটোকে চুরি যেতে হয়েছিল। দেখলাম সামনের পাতাতেই বড় বড় অক্ষরে লেখা, অ্যান্টিক সংগ্রহকারী অর্ণব গুপ্তের কাছ থেকে চুরি গেল বহুমূল্য 2 পুঁথি, ঘটনায় সত্যান্বেষী ব্যোমকেশের হস্তক্ষেপ। আসলে পুঁথি দুটো প্রকৃতপক্ষে চুরিই হয়নি কোনোদিন। ওরা সমস্ত সময়টাই অর্ণববাবুর কাছেই ছিল। না, এরকমটা যে হতে পারে আমরা কেউই কল্পনা করিনি। তাহলে অর্ণববাবু পুঁথি চুরি যাওয়ার ভান করেছিলেন মাত্র, কিন্তু কেন? এসব কি যা তা বলছেন? সুনির্মল, ব্যোমকেশবাবু ঠিকই বলেছেন। ওই পুঁথি দুটো আমার কাছেই আছে বরাবরই। কিন্তু কেন? ওটা না হয় আমি বলি। অর্ণববাবু, আপনার প্রতিবেশী গণের থেকে পূর্বেই খোঁজ নিয়ে জেনেছিলাম বেশ কিছুদিন যাবৎ আপনি প্রাণনাশের হুমকি চিঠি পাচ্ছিলেন। ওই পুঁথি দুটো দিয়ে দেওয়ার জন্য আপনাকে ভয় দেখানো হচ্ছিল। আমি যদি খুব ভুল না হই, আপনি যেদিন হ্যারিসন রোডে আমার কাছে যান, তার ঠিক আগের দিন সন্ধ্যেতে আপনাকে কেউ আক্রমণও করে বসে। তাই আপনি ঝামেলাগুলো ঝেড়ে ফেলতে চেয়েছিলেন, ভেবে এমন একটা উপায় বার করেছিলেন যাতে সাপও মরে অথচ আপনার লাঠিও না ভাঙে। এইসব বিপদও যাতে কেটে যায়, অথচ পুঁথি দুটো আপনাকে হস্তান্তর করতে হয় না। অর্ণববাবু, আপনি ভেবেছিলেন যে পুঁথির চুরির ঢং করলেই সব ঝামেলার নিষ্পত্তি ঘটতে পারে, এবং এসব তখনই হবে যখন খবরটা চারিদিকে ছড়িয়ে পড়বে। আর এসবের জন্য তো সংবাদপত্রের থেকে ভালো মাধ্যম কি আর হতে পারে। তার উপর ব্যোমকেশ বক্সী জড়িত থাকলে তো সংবাদ মাধ্যম খবরটা ছাপতেও অস্বীকার করবে না। কি ঠিক বললাম তো অর্ণববাবু? হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু এসব আপনি বুঝলেন কিভাবে? আমার মনেও এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল। ব্যোমকেশ বলল, প্রথমটায় আমিও বুঝিনি আসল ব্যাপারটা। আমিও ভেবেছিলাম প্রথম কথা, বিনা অনুমতিতে ঢুকে এ বাড়ি থেকে চুরি করা প্রায় অসম্ভব। চারিদিকে উঁচু দেওয়ালে ঘেরা বাড়ি, ওপরে কাটা তারের বেড়া। যদি চুরি করে থাকে ভেতরের কেউই করে থাকবে। আমার সন্দেহ বিশেষ করে সুনির্মলের উপর সীমাবদ্ধ হয়েছিল। অন্নদাবাবু এই কাজটা করতেই পারতেন, কিন্তু ভেতরের কারো সাহায্য ছাড়া একেবারেই অসম্ভব ছিল চুরিটা করা। তাই আমি ভেবেছিলাম যে সুনির্মল আর অন্নদাবাবু একত্রে এই চুরিটা করে থাকবেন। যদিও আমি ভুল ছিলাম এক্ষেত্রে। মাফ করবেন সুনির্মল, সত্য সন্ধানীদের এরকম সন্দেহ করে থাকতেই হয়। আরে না না, ঠিক আছে, আপনি তো আপনার কাজই করছিলেন, তাই না? কি বলছিলাম যেন? হ্যাঁ, সে সময় আমি ভুল ধারণা করে থাকলেও খুব শীঘ্রই আমার ভুলটা যায় ভেঙে। বর্ধমানে আপনার বাড়ি আসার পর যখন আপনি দেখালেন ওই কাচের সেলফটা যেখান থেকে চুরি গিয়েছিল পুঁথি দুটো, এবং কিভাবে চুরি গিয়েছিল তা শোনার পর কিছুটা আংশিকভাবে আন্দাজ করেছিলাম ব্যাপারটা। কি করে? আমি তোমায় পূর্বেই বলেছিলাম, মনে করে দেখো অজিত,
সেলফের পাশাপাশি পুঁথি 3টে রাখা ছিল। চোরে যদি ওই মোটা কাচের সেলফ ভেঙে পুঁথি দুটো নিয়েই থাকে, তাহলে তৃতীয়টাও সেলফ ভাঙার সময় কিছুটা অন্তত জায়গাচ্যুত হতোই। কিন্তু আমি যখন লক্ষ্য করলাম একটা মিহি ধুলোর স্তর পড়ে আছে সম্পূর্ণ অংশটা জুড়েই, তখন একটু অবাকই হয়েছিলাম। যদি পুঁথির জায়গা চ্যুত হওয়ার পর অর্ণববাবু ওটাকে সরিয়ে ঠিক জায়গায় রাখতেন, তাও পরিষ্কারই বোঝা যেত। আর তাছাড়া বাড়িতে লুকিয়ে সেলফ ভেঙে চুরি হলেও আওয়াজে নিশ্চয়ই অর্ণববাবু টের তো পেয়েই যেতেন। কিন্তু তখনও আমি নিশ্চিত ছিলাম না ব্যাপারটার বিষয়ে, কারণ অর্ণববাবু আপনার এই চুরির ঢংটা করার কোনো পাকা কারণ আমি ভাবতে অক্ষম ছিলাম। কিন্তু পরে যখন আমি আপনার প্রতিবেশীদের থেকে জিজ্ঞাসাবাদ করলাম, জানলাম আপনাকে হুমকি দেওয়ার ঘটনাগুলো, আর তাছাড়া আপনি আরও একটা ভুল করে ফেলেছিলেন পূর্বে, যাতে আমি চুরির ঘটনাটা সত্যিই ঘটেছে এমনটা ভাবি, সেটা নিশ্চিত করতেই আপনি সেলফের একদিকের কাজটাও পরিবর্তন করে দিয়েছিলেন। কিন্তু আপনি চুরি হবার 2-3 দিন আগেই একটা নতুন কাজ কিনে এনেছিলেন সেলফ লাগানোর জন্য। এই ব্যাপারটা কিছুটা অস্বাভাবিক না? এটাই ওই প্রতিবেশীদের কাছ থেকেই জানা। অজিত, আমি বলেছিলাম না, পরচর্চার মহান গুণ বর্তমান। এক্ষেত্রে কেসটা সলভের ক্ষেত্রেও সমস্ত ক্রেডিটটাই পরচর্চার। যা বলছিলাম, তো এই ঘটনাটার পিছনে দুটোই কারণ থাকতে পারে। এক, আপনি জানতেন যে চুরি হবেই, এবং দ্বিতীয় কারণ হতে পারে চুরিটা আসলে হয়ইনি কখনো, ওটা আপনারই সাজানো ঘটনা। প্রথমটা হওয়ার তো চান্সই ছিল না, কারণ আপনি নিশ্চয়ই ভবিষ্যৎ দেখতে পারেন না অর্ণববাবু। তো দ্বিতীয় কারণটাই সঠিক। তখন থেকে প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিলাম আমি, এবং এরপরের ঘটনাটায় আমি পুরোপুরি নিশ্চিত হয়ে যাই। আপনি পুরনো কাজটা সরিয়ে রাখতে ভুলে গিয়েছিলেন বোধহয়। আমি খুব ভুল না হয়ে থাকলে ছাদে রাখা কাজটা প্রকৃতপক্ষে ওই সেলফেরই ছিল, কি তাই তো? এখন ওটা ওই ছাদেই রাখা আছে হয়তো। মানতেই হবে মশাই, ধন্য আপনি, আর ধন্য আপনার বুদ্ধিমত্তা। কথাটা বলে অর্ণববাবু ওনার পাঞ্জাবির পকেট হাতড়ে একটা চাবি বার করে আনলেন। সামনের সিন্দুক থেকে বার করে আনলেন একটা কাঠের বাক্স। আশা করি ওতেই আছে চুরি যাওয়া পুঁথি দুটো। কি অর্ণববাবু, ঠিক তো? এই কিছুক্ষণ হলো আমি আর ব্যোমকেশ কলকাতায় হ্যারিসন রোডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অর্ণববাবুই আমাদের বাড়ি ফেরার সব ব্যবস্থা করে দিয়েছেন। নিজে না আসলেও অন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। ব্যোমকেশ অর্ণববাবুকে কথা দিয়েছে যে পুঁথি চুরির আসল ঘটনাটা আমরা অন্যত্র কোথাও প্রকাশ করব না। ওনার নিরাপত্তার জন্য এটা খুবই দরকার ছিল। যাক, ভালোই ভালোই কেসটা মিটল। আর ভালো থেকে মনে পড়ল, ব্যোমকেশ অর্ণববাবুর কাছ থেকে ওই তৃতীয় পুঁথিটা চেয়ে নিয়েছে। অর্ণববাবু এক কথাতেই রাজি হয়ে গিয়েছিলেন ব্যাপারটায়। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ব্যোমকেশ, এই পুঁথিটার বিষয়টা কি? কি লেখা আছে এই তৃতীয় পুঁথিটায়? ব্যোমকেশ ওর চির পরিচিত মেজাজে বলে উঠল, সবুর করো বন্ধু, সবুর করো, সবুরে মেওয়া ফলে।